নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন বৃষ রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন 2025 সালের 29শে মার্চ কর্মফলদাতা শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ ত্যাগ করে প্রবেশ করেছেন মীন রাশিতে। আর এই মীন রাশি হচ্ছে বৃষ রাশির একাদশ ঘর, অর্থাৎ আয়, লভ্যাংশ, ইচ্ছা পূরণ এবং সামাজিক সংযোগের ঘর। এবং আমরা জানি শনিদেব এক একটি রাশিতে প্রায় 2.5 বছর করে অবস্থান করেন, অর্থাৎ এই প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী এবং গভীরভাবে কার্যকর। আমাদের আজকের প্রতিবেদনে আজ অনেক কিছু নিয়ে আলোচনা হবে। আপনারা খুব ধৈর্য ধরে মন দিয়ে সময় নিয়ে ভিডিওটা শুনতে বসুন। আপনি এমন কিছু বিষয়ে অবগত হবেন যেটা আপনি আগে জানতেন না। প্রথমেই বলে দিই আমরা কোন কোন গোচর নিয়ে বিশেষ করে আলোকপাত করব, বিশেষ করে বৃষ রাশির জন্য। সেটা হচ্ছে একাদশ ঘরে শনিদেবের প্রবেশ, তার দৃষ্টি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। শুধুমাত্র শনিদেবের গোচর নয়, মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত 4টি বড় গোচর হয়ে গেছে। সেই বড় গোচরগুলো কি কি আমরা ইতিমধ্যেই বলেছি। শনিদেবের গোচর, এটাও একটা বড় গোচর। এক একটি রাশিতে শনিদেব 2.5 বছর করে অবস্থান করেন, অর্থাৎ 2.5 বছর পর পর গোচর হয়। দেবগুরু বৃহস্পতির গোচর, এটাও বড় গোচরের মধ্যে পড়ে, যেহেতু তিনি এক একটি রাশিতে প্রায় 1 বছর অবস্থান করেন। তাছাড়াও রয়েছে রাহু কেতুর গোচর, এটাও কিন্তু খুব ভাইটাল। রাহু এবং কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। রাহু এবং কেতু একই সঙ্গে ঘড়ির কাঁটার দিকেই কিন্তু গোচর করে, যেখানে অন্যান্য গ্রহরা কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে গোচর করে। এবার 18ই মে থেকে যখন গোচর শুরু হচ্ছে, রাহুর গোচর হয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে, আবার কেতুর গোচর হয়ে যাচ্ছে সিংহ রাশিতে। তো বৃষ রাশির জন্য এই ঘরগুলো বোঝার আছে। বৃষ রাশির 2 নম্বর ঘরটি হচ্ছে 1 নম্বর ঘর। তাহলে দেবগুরু বৃহস্পতিকে আমরা বৃষ রাশির 2য় ঘরে দেখতে পাচ্ছি। মিথুন রাশিতে শনিদেবকে আমরা বৃষ রাশির একাদশ ঘরে দেখতে পাচ্ছি, এবং রাহুর যখন গোচর হয়ে গেছে তখন কিন্তু সেটি বৃষ রাশির 10ম ঘরে দেখতে পাচ্ছি। আর তার সাথেই কেতুকে দেখতে পাচ্ছি আমরা 4র্থ ঘরে। অর্থাৎ এই 4টি গোচরই কিন্তু বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ খুব বড় গোচর হয়েছে। আবার একই সঙ্গে যে গ্রহগুলির গোচর হয়েছে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে আছে। তাছাড়াও বুধের গোচর হচ্ছে, সূর্যদেবের গোচর হচ্ছে, গুরুশ্রেষ্ঠ শুক্রের গোচর হচ্ছে। এগুলি সব ছোট ছোট গোচরের মধ্যে পড়ে। সব থেকে ছোট গোচর হয় চন্দ্রের গোচর, 2.5 দিন পর পর গোচর করেন তিনি। সেই ছোট গোচরের প্রভাবগুলিও থাকে আমাদের জীবনে, কিন্তু আমরা লং টার্মে যদি বুঝতে যাই তাহলে কিন্তু বড় গোচরগুলির প্রভাব কিন্তু অনেকাংশে আমাদের জীবনে কিন্তু বেশি থাকে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তা আমরা যদি প্রথমে শনিদেবের গোচর সম্পর্কে একটু বুঝতে যাই, তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে শনিদেব কোন ঘরে অবস্থান করছেন এবং শনিদেবের দৃষ্টি আবার কোন কোন ঘরে থাকছে। শনিদেব তো রয়েছেন আপনার একাদশ স্থানে। শনিদেবের 3টি দৃষ্টি রয়েছে আপনার 3টি ঘরে। 3টি ঘরের মধ্যে আপনার প্রথম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে একটি দৃষ্টি রয়েছে, আপনার 5ম ঘরে দৃষ্টি রয়েছে, এবং শনিদেবের আরও একটি দৃষ্টি রয়েছে আপনার 8ম ঘরে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দিচ্ছেন আপনার 6ষ্ঠ ঘরে, আপনার 8ম ঘরে এবং আপনার 10ম ঘরে। তাহলে এই সমস্ত কিছু দৃষ্টি, অবস্থান, প্রেক্ষা, এই সমস্ত কিছু কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ এই যে প্রতিবেদন, এই প্রতিবেদন কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই মন দিয়ে এই প্রতিবেদনটা শুনতে হবে, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতে পারেন। আর আপনি যদি এমন একজন হন যিনি খুব সংক্ষিপ্ত একটি ভিডিও চান এবং খুব কম সময়ের মধ্যে আপনি শুনে নেবেন সেই বিষয়টি, তাহলে কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আপনি একটু একটু করে শুনতে পারেন, আপনার সময় অনুযায়ী শুনতে পারেন, কিন্তু শুনতে তো হবে আপনাকে পুরোটাই, কারণ গোচরটাও বড় হয়েছে। তাই অবশ্যই এত কিছু গোচর সম্পর্কে যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওকে কোনোভাবেই ছোট করা যাবে না। আর এই প্রতিবেদনটি শুধুমাত্র কোনো গ্রহ গোচরের পূর্বাভাস নয়, এটা আপনার মনের কথা, আপনার আত্মার কথা। তাই সেই ভাব নিয়ে কিন্তু এই ভিডিওটি শুনতে হবে। এর আগেও আপনারা আমাদের প্রতিবেদন শুনেছেন, আর এই প্রতিবেদনটি কিন্তু রাশি নক্ষত্র নির্বিশেষেই হবে। তাই আপনি যে কোনো নক্ষত্রের হয়ে থাকেন না কেন, এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। তো আজকের এই প্রতিবেদন শুরু করার আগে অবশ্যই আমরা দেখে নেব বর্তমান গ্রহস্থিতি কী আছে, যাতে আমাদের বুঝে নিতে সুবিধা হয়। এবং আস্তে আস্তে আমরা যখন প্রতিবেদনের আগে এগিয়ে যাব, তখন যে গোচর নিয়ে আমরা আলোচনা করব সেই গোচরের নিরিখেই কিন্তু ডেট এবং চার্ট আপনারা দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে মে মাসের 19 তারিখের চার্ট দেখছি, যেখানে সূর্যের অবস্থান রয়েছে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্রের অবস্থান রয়েছে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। আপনারা জানেন যে চন্দ্রদেব প্রতি 2.5 দিন পর পর রাশি পরিবর্তন করেন, অর্থাৎ আপনি যেদিন শুনছেন সেদিন হয়তো চন্দ্রদেবের অবস্থান অন্য কোনো রাশিতে রয়েছে, অন্য কোনো নক্ষত্রে রয়েছে। মঙ্গলের অবস্থান রয়েছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, বুধের অবস্থান রয়েছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে,
দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। আবার গুরুশ্রেষ্ঠ শুক্রের গোচর রয়েছে আগামী 31 তারিখ, সেই নিয়েও কথা বলবো আমরা আগে। শনিদেবের অবস্থান রয়েছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহুর অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। শ্রোতা বন্ধুরা, প্রকৃতির অদৃশ্য লীলাক্ষেত্রে কিছু গ্রহ থাকে পরীক্ষক, কিছু থাকে পৃষ্ঠপোষক, আর কেউ কেউ থাকে নির্মাতা। আর এই শনিদেব তিনি একাধারে সবই। তিনি সেই গুরু যিনি ধৈর্যের মাধ্যমে গড়ে তোলেন এক প্রকৃত মানুষকে। 2025 সালের 29 মার্চ শনিদেব আপনার একাদশ ঘরে প্রবেশ করেছেন। বৃষ রাশির এই একাদশ ঘর আয়ের ঘর, লভ্যের, ইচ্ছা পূরণের ও ভবিষ্যতের আশীর্বাদ প্রাপ্ত ঘর। আর এখানেই শনিদেবের গমন এক অনুপম সংকেত। আপনি যদি একজন বৃষ রাশি জাতক বা জাতিকা হন, তবে বুঝে নিন আপনি এমন এক সময়ের মধ্যে প্রবেশ করেছেন যেখানে পূর্বের সকল প্রচেষ্টা ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে। এই সময়টিতে আয় বাড়বে, কিন্তু তা হবে খুব সচেতন পরিশ্রমের মাধ্যমে। শনিদেব কখনো হঠাৎ কিছু দেন না, তিনি আপনাকে গড়ে তোলেন সেই মানুষটিতে যে নিজের ভাগ্য নিজে নির্মাণ করে। আপনার সামাজিক পরিসর পাল্টাবে, আপনার বন্ধু বান্ধব, সহকর্মী, পরিচিতদের ভিড়ে শনিদেব বেছে বেছে রাখবেন কেবল সেই মানুষগুলোকে যারা ভবিষ্যতের সিঁড়িতে আপনার সহচর হতে পারে। এ সময় আপনি লক্ষ্য করবেন এমন কিছু ইচ্ছা যা আপনি হয়তো কিশোর বয়সে চেয়েছিলেন, এখন আস্তে আস্তে বাস্তবের রূপ নিচ্ছে। এমন কিছু স্থায়ী সুযোগ সামনে আসবে যা হয়তো কম লোকচক্ষুর আড়ালে ছিল এতদিন, এখন সেই পথ খুলছে। আর্থিক দিক থেকে হোক বা সম্মানের দিক থেকে শনিদেব আপনার পিঠে আলতো করে বলবেন, তুমি প্রস্তুত হও, এবার তোমার সময়। একই সঙ্গে শনিদেবের 3টি দৃষ্টি রয়েছে 3টি ঘরে। তীক্ষ্ণ নির্বিচারে কাজ করছেন তিনি। প্রথমেই যে ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে সেটি হচ্ছে আপনার নিজের ঘর, প্রথম ঘর। আপনার শরীর, মন, আত্মবিশ্বাস সমস্ত কিছুই এখন শনিদেবের দৃষ্টির অন্তর্গত। যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করতে চেয়েছেন কিন্তু সাহস পাননি, এখন সেই সাহস, সেই সংযম আপনার মধ্যে জন্ম নেবে। এটি আপনার ব্যক্তিত্বের পুনর্গঠনের সময়। হয়তো ক্লান্তি আসবে, তবু মনে হবে আপনি যেন আরও দৃঢ় হচ্ছেন, আপনি নিজেকে জানতে শিখছেন। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে। সন্তান, শিক্ষা, সৃজনশীলতা। শনিদেব এই ঘরে রাখছেন এক শীতল কিন্তু গঠনমূলক নজর। এই সময় সন্তানদের ক্ষেত্রে আপনি দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারবেন। শিক্ষার প্রতি মনোযোগ গভীর হবে। যারা লেখালেখি করেন, গবেষণায় আছেন, সৃজনশীলতায় যুক্ত, তাদের হাতে সময়ের ছায়া ঘনীভূত হবে এবং তার থেকে জন্ম নেবে দিগন্ত ছোঁয়া কিছু সৃষ্টি। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে। এটি গৃহতার ঘর, পরিবর্তনের ঘর, হঠাৎ বাঁকের ঘর। শনিদেব এখানে বলে ওঠেন, তোমার ভেতরের ভয়কে দেখো, তাকে গ্রহণ করো আর তাকে জয় করো। এই সময় আধ্যাত্মিকতা বাড়তে পারে। গোপন কোনো অভিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কোনো আর্থিক উত্তরাধিকারের ক্ষেত্রেও মনোযোগ দিতে হতে পারে আপনাকে। শনিদেব কেবল পথ দেখান না, তিনি সেই পথের ওপর পাথর বিছিয়ে দেন যাতে আপনি সঠিকভাবে চলেন, যেন হোঁচট খেয়েও শিখে যান। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই একাদশ ঘরে গমন মানে হলো আয়ের নতুন দিগন্ত, ধীরে ধীরে ইচ্ছা পূরণ এবং এক নতুন আমি হয়ে ওঠার যাত্রা। যদি আপনি প্রস্তুত হন, তবে শনিদেব আপনার জীবনের নির্মাতা হয়ে উঠবেন। শ্রোতা বন্ধুরা, এটা ভেবে যেন ভয় পাবেন না যে ভাগ্যের ঘরে শনিদেবের প্রবেশ মানেই ভাগ্য খারাপ। এটা একদমই ভুল কথা। এমন অনেক দেখা গেছে ভাগ্যের ঘরে শনিদেব থাকাতে অনেক ব্যক্তির এমন অর্থভাগ্য খুলেছে যে 7 পুরুষ আর তাদের ফিরে তাকাতে হয়নি। বৃষ রাশি হলো একটি শনি বান্ধব রাশি, আর একজন বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে সাধারণভাবে অসৎ প্রকৃতির জন্ম হয় না। যদিও শনিদেব কর্মফল দেন নিরপেক্ষভাবে, কিন্তু বৃষ রাশিকে শেখান খুব যত্ন সহকারে, আলতো করে। অর্থাৎ একদমই ভয় পাবেন না, শনিদেব একদমই আপনার শত্রু নয়। শনিদেব কিন্তু আপনার রাশির বন্ধু। আপনাদের জন্য 2025 সাল নয়, শুধুমাত্র আগামী 2.5 বছর যেন এক অলিখিত সংকেত। এক ডাকে বলা হচ্ছে, তোমার সময় এসেছে। যে রাশি এতদিন ধৈর্য ধরেছে, মুখ বুজে সহ্য করেছে, নিজের কাজ করে গেছে, সেই রাশির দিকে শনিদেব তাকিয়ে আছেন আশীর্বাদময় দৃষ্টিতে। আমরা যদি অর্থনৈতিক দিক থেকে বলতে চাই, অর্থ মানে শুধুমাত্র টাকা পয়সা নয়। অর্থ মানে আপনি সমাজে কোথায় দাঁড়িয়ে, আপনি কি দেন আর কি ফেরত পান। আজ আপনি যেখানে আছেন হয়তো তা যথেষ্ট নয়, কিন্তু আগামী দিনে আপনি যেখানে যেতে পারেন
তার কিন্তু কোনো সীমা নেই। অর্থের দরজা খুলবে, হোক সেটা টাকা পয়সার কিংবা সামাজিক সম্মানের, কিন্তু সেটা হঠাৎ নয়, একটি সুপরিকল্পিত ধীরে ধীরে খুলে যাওয়া দরজা। সম্মান, সমাজে গ্রহণযোগ্যতা, নিজের প্রতিভার এক বাস্তব স্বীকৃতি। এবার আর এগুলো শুধুমাত্র কল্পনা নয়। যেখানে আটকে ছিলেন সেখান থেকেই খুলবে পথ। যে কাজটা কখনো হয়ে ওঠেনি, এবারে ঠিক তা নিয়েই হবে আপনার উন্নতি। যেটাকে ছোট মনে করেছিলেন সেটাই হয়ে উঠবে ভবিষ্যতের ভিত্তি। আর মনে রাখবেন, বৃষ রাশি কিন্তু শুধুই ভোগের প্রতীক নয়। বৃষ মানে গঠন, স্থিরতা, মানে এমন কিছু বানানো যা সময়কে অতিক্রম করে। এবার আপনি শুধু নিজের জন্যই নন, ভবিষ্যতের উত্তরাধিকার তৈরি করতে যাচ্ছেন। ভাগ্য এবারে কাজ করবে আপনার হয়ে, কারণ আপনি প্রস্তুত ছিলেন। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার ভাগ্য গ্রহণ করতে প্রস্তুত? কারণ উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে 2025 থেকে শুরু হয়ে যায় আপনার সেই পথ চলা, যেখান থেকে ফেরার দরকার নেই। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর সম্পর্কে কিছু বলি। 15ই মে 2025 একটি নিঃশব্দ কিন্তু গভীর পরিবর্তনের দিন। কারণ ঠিক এই দিন থেকেই দেবগুরু বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি ও ঐশ্বরিক দৃষ্টির প্রতীক বৃষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করেছেন। দ্বিতীয় ঘর মানে শুধুই অর্থ নয়, এ ঘর আপনার ভবিষ্যতের ভিত্তি, কণ্ঠ, পারিবারিক বন্ধন এবং মূল্যবোধের প্রতিফলন। আর যেখানে দেবগুরু বৃহস্পতি মানেই এই ঘরে আলো, বিস্তার ও আশীর্বাদ ছড়িয়ে পড়া। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে চিন্তা করেন, অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি, এবারে তার মধ্যে আসবে পরিণতি, ভারসাম্য আর সম্মান। আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে এই সময়ে অর্থ আসবেই, এবং তা আসবে ধারাবাহিকভাবে, ক্রমবর্ধমানভাবে। পারিবারিক সম্প্রীতিতে আসবে শান্তি, বহুজনের কাছে থেকে সম্মান ও শ্রদ্ধা আসবে শুধুমাত্র আপনার কণ্ঠস্বরেই। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে, আর ষষ্ঠ ঘরকে বলা হয় রোগ, ঋণ, শত্রুর ঘর, যেখানে থাকে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। যে কোনো কারণে হোক, আপনার কর্মে হোক, খেলায় হোক, বন্ধুত্বে হোক, যেখানেই প্রতিযোগিতা, সেটাই হচ্ছে ষষ্ঠ ঘর। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য ও ঋণ, এই তিনটি শব্দ শুনতে কঠিন মনে হলেও এই ষষ্ঠ ঘরে দেবগুরু দৃষ্টি এক বিশেষ শক্তি বহন করে। এ সময়ে আপনার দৈনন্দিন জীবনধারায় শৃঙ্খলা ও সুরক্ষা আসবে। আপনার যদি কোনো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থাকে, তাহলে এবারে তা থেকে আরোগ্য মিলতে পারে আপনার। তবে একটা কথা বারবার বলবো শ্রোতা বন্ধু, যদি আপনি কোনো শারীরিক সমস্যায় ভোগেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো রকম তাবিজ, কবজ, শিকড় বাকড় এইসবে কিন্তু সহজে বিশ্বাস করবেন না, কারণ এখনকার এই যুগে কিন্তু এগুলিকে নিয়ে ব্যবসা হয়, কিন্তু সঠিকভাবে এগুলির ব্যবহার করা হয় না। তাই অবশ্যই এগুলি থেকে সাবধানে থাকা উচিত। আর বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো অনিশ্চিত বস্তুর পেছনে না ছুটে যেখানে সমস্যার সমাধান হতে পারে, সেখানে যাওয়াটাই কিন্তু ভালো। আর এই দেবগুরুর দৃষ্টি ষষ্ঠ ঘরে আসা মানে শত্রুতা ও পেছনে টেনে ধরা মানুষের প্রভাব কমে যাবে, বরং তারা আপনার ইতিবাচকতায় পরাস্ত হবে। এক কথায়, দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার মধ্যে এমন জ্ঞান ও সহনশীলতা জাগাবে, যা আপনাকে যে কোনো প্রতিকূলতার মুখে অবিচল থাকতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতায় জয় আপনারই হবে যদি ধৈর্য ধরেন, এবং আপনি যদি সমস্ত কিছু সূক্ষ্মভাবে দেখেন, তাহলে কূটনৈতিকভাবে আপনার জয় অবশ্যম্ভাবী। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর হচ্ছে রূপান্তর ও গুপ্ত আশীর্বাদের প্রকাশ। অষ্টম ঘর নিয়ে অনেকেই ভয় পান, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়ে, তখন সেখানে ভয় নয়, জাগে জ্ঞান, অন্তর্দৃষ্টি ও আশ্চর্য পরিবর্তনের সম্ভাবনা। আগামী একটা বছর আপনার জীবনে ঘটে যেতে পারে এমন কিছু ঘটনা যা একদমই হঠাৎ, কিন্তু ভবিষ্যতের দিক নির্দেশক হবে। আধ্যাত্মিকতা, গোপন প্রতিভা, পারিবারিক উত্তরাধিকার বা হঠাৎ পাওয়ার সুযোগ, এই সমস্ত কিছুই এখন আপনার জীবনে প্রবেশ করতে পারে। দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে বুঝিয়ে দেবেন, জীবন কেবল বাইরের সাফল্য নয়, ভেতরের রূপান্তরে গঠিত হয়। যখন দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনার দশম ঘরে, কর্ম, খ্যাতি ও সামাজিক অবস্থানের ঘরে, এখন থেকে আপনি নিজের কাজের মাধ্যমে সম্মান অর্জন করবেন। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি মানে কর্মক্ষেত্রে একটি আশীর্বাদময় বিস্তার, নতুন সুযোগ এবং এমন দায়িত্ব যা আপনার কাঁধে ফেলে আপনাকে আরও বড় করে তুলবে। যারা চাকরি খুঁজছেন, তারা এবারে সঠিক পথ খুঁজে পাবেন। যারা নিজেই নিজের ব্যবসা করতে চাইছেন, তারা এমন এক দিশা খুঁজে পাবেন যা আগে চোখে পড়েনি। এবার আমরা আলোচনা করব রাহু কেতুর গোচর সম্বন্ধে। প্রথমত আপনারা রাহুর গোচর সম্পর্কে জানবেন। রাহু এই মুহূর্তে আপনার দশম ঘরে প্রবেশ করেছে। কর্মের নাট্যমঞ্চে এক রহস্যময় খেলা,
আগামী 1.5 বছর আপনার জীবনে রাহু কেতুর প্রভাব কেমন থাকবে সেটা আলোচনা করা যাক। এবারে আপনার জীবনের কর্মক্ষেত্র, স্বপ্ন, প্রতিযোগিতা ও আর্থিক দিক নিয়ে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে রাহু। 2025 সালের 18ই মে রাহু প্রবেশ করছে আপনার 10ম ঘরে, যেটি কর্ম, কর্তৃত্ব, সামাজিক অবস্থান ও পেশাগত সাফল্যের ঘর। রাহু এখানে এসে ঠিক যেন একজন অদৃশ্য পরিচালক, যিনি আপনার জীবনের মঞ্চে এক রহস্যময় নাটক রচনা করছেন। এবার আপনি নিজেকে আবিষ্কার করবেন এমন সব পরিস্থিতির মধ্যে যা আগে হয়তো কল্পনাও করেননি। চ্যালেঞ্জ, উচ্চাকাঙ্ক্ষা, সাফল্যের দ্রুততম পথে চলা, সব মিলিয়ে আপনি অনুভব করবেন এক ভিন্ন মাত্রা। জীবনের চ্যালেঞ্জ যতই আসুক না কেন, তার চাইতেও বেশি সাফল্য আপনার জীবনে আসতে দেখা যায়। রাহু শুধুমাত্র অবস্থানে নয়, তার রয়েছে গহীন দৃষ্টি। আপনার 2য় ঘরে দৃষ্টি পড়ছে রাহুর, অর্থ, কণ্ঠ, পারিবারিক মূল্যবোধের ঘরে, যেখানে রাহু দৃষ্টি মানে অর্থের প্রতি তীব্র আকর্ষণ। কিন্তু যদি সৎভাবে পরিচালিত করা যায়, তবে হঠাৎ লাভ বা নতুন উপার্জনের পথ কিন্তু খুলে যেতে পারে। আপনার কথার প্রভাব বেড়ে যাবে। আপনি যা বলবেন তার গভীরতা ও রহস্যময়তা অন্যকে প্রভাবিত করবে। মিডিয়া, মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন বা পাবলিক স্পিকিং, এই সমস্ত ক্ষেত্রে হঠাৎ সুযোগ বা জনপ্রিয়তা আসতে পারে। একই সঙ্গে রাহুর দৃষ্টি রয়েছে আপনার 4র্থ ঘরে, মন, গৃহ, মাতা ও স্থাবর সম্পত্তির ঘরে, যেখানে রাহু নতুন গৃহ, যানবাহন বা সম্পত্তি কেনার আকাঙ্ক্ষা জাগাতে পারে। আবার কারোর জন্য এটা হতে পারে বিদেশে পড়াশোনা বা বাসস্থান পরিবর্তনের সূচনা। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, রাহুর এই দৃষ্টি আপনার অন্তর্জগৎকে গভীরভাবে আলোড়িত করবে। আপনি ভাববেন, আমি কে, কোথায় যাচ্ছি, জীবনের মূল উদ্দেশ্য কি? একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার 6ষ্ঠ ঘরে, শত্রুতা, স্বাস্থ্য ও প্রতিযোগিতার ঘরে। এখানে রাহু আপনাকে দেবে অপরাজেয় মানসিক দৃঢ়তা। যে কোনো প্রতিযোগিতা, সেটা চাকরি হোক, পরীক্ষা হোক বা জীবনের কঠিন পরিস্থিতি, আপনার চতুরতা, স্মার্ট ওয়ার্ক ও বুদ্ধিমত্তা দিয়েই হবে জয়। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার 9ম ঘরে। এই 9ম ঘরকেও অনেক সময় ভাগ্যের ঘর বলা হয়। সাধারণভাবে এই ঘরটি ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং পিতৃসুলভ আশীর্বাদকে নির্দেশ করে। রাহুর এখানে দৃষ্টি মানে ভাগ্য কিন্তু খুলবে, কিন্তু অপ্রচলিত পথ ধরে। আপনি হয়তো হঠাৎ করে এমন কিছু শিখতে শুরু করতে পারেন যা আগে আপনি ভাবেননি, পারেননি, তাই আপনি পারতে শুরু করতে পারেন। বিদেশি ভাষা হোক, ডিজিটাল কোনো স্কিল হোক বা আধ্যাত্মিক দর্শন বা এমন কিছু যা অপ্রচলিত, যা আপনি জানতেন না, যা সম্বন্ধে আপনার কোনো ধারণাই ছিল না। ওই দূর থেকেই দেখতেন, কিন্তু ভাবতেন যে আমার দ্বারা হয়তো হবে না, সেটাই কিন্তু এবারে আপনার দ্বারা হবে। রাহু মানে এক উন্মোচিত গোপন দ্বার। রাহুকে যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, রাহু কিন্তু একজন মানুষকে বিজ্ঞানী বানাতে পারে। যারা জানেন কি চান এবং যাদের শেখার ইচ্ছা হারায়নি, তাদের জন্য রাহু এক অভূতপূর্ব সাফল্যের মুখোমুখি করাতে পারে। এখন সময় নিজেকে প্রস্তুত করার, নিজেকে চালনা করার এবং নিজের ওপরে বিশ্বাস রাখার। কারণ এই রাহু আপনাকে শুধু নেতৃত্ব দেবে না, আপনাকে আপনার সত্যিকারের উচ্চতা দেখাবে। এবারে বলি কেতুর কথা। রাহুর সাথেই কেতুর গোচর হচ্ছে। কেতু আপনার 4র্থ ঘরে প্রবেশ করেছে। কেতু হচ্ছে রহস্যময়, নিঃশব্দ, অথচ অন্তর্জগতে আলোড়ন সৃষ্টিকারী। আপনি কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে এক ধরনের অন্তর্মুখিতা, সংবেদনশীলতা অথবা ভিন্ন রকম নীরব আকর্ষণ আপনার ভিতরে কাজ করছে? এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ছায়াপথের সাধু, বৈরাগ্যের ঋষি কেতু। 2025 সালে কেতু প্রবেশ করছে আপনার 4র্থ ঘরে আগামী 1.5 বছরের জন্য। এই ঘরটি আপনার মন, শান্তি, গৃহজীবন, মাতৃস্নেহ এবং অভ্যন্তরীণ সুখবোধের ক্ষেত্র। 4র্থ ঘরে কেতু মানেই ভিতরের ঘরকে শুদ্ধ করার সময় এসে গেছে। এখানে কেতু যেন এক যোগী, যিনি শহরের কোলাহলে হঠাৎ একদম গৃহ ত্যাগ করে হিমালয়ের গুহায় বসে পড়েছেন। তার মানে এই নয় যে আপনি বাড়ি ছেড়ে যাচ্ছেন, বরং এটি এমন এক সময় যখন বাইরের সম্পত্তি বা গৃহ নয়, আপনি খুঁজে ফেরেন মনের ভেতরের বাড়ি, অন্তর্জগৎ। অনেক বৃষরাশি জাতক জাতিকা কখনো কখনো মনোসংযোগের অভাব, সংবেদনশীলতা বা এক ধরনের শূন্যতা অনুভব করতে পারেন, যেটা খুবই সাধারণ একটা ব্যাপার, যেটা একজন মানুষের সাথে প্রায়শই হয়ে থাকে। এটা নতুন কিছু নয়, কিন্তু এই যে শূন্যতা, এটা আসলে পরিশুদ্ধির প্রক্রিয়া। হঠাৎ করে শিল্প, সঙ্গীত, আধ্যাত্মিকতা ও নির্জনতার প্রতি আকর্ষণ বাড়বে। আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন মনের শান্তি কোনো গৃহে নয়, গৃহস্থ জীবনের গভীরে নয়, সেটা থাকে নীরব অনুভবের মধ্যে। হঠাৎ এমন কোনো পরিবেশের দিকে আপনার নজর যেতে পারে যেখানে বহুদিন ধরে কেউ যায় না, সেখানেই আপনার দৃষ্টি বারবার নিক্ষেপ হতে পারে। সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা আসতে পারে। আমরা একটা কথা বুঝি, অ্যাবান্ডেন্ট যে বিষয়টি,
অর্থাৎ যেখানে কিছু একটা ছিল সেই জায়গাটা সবসময় গমগমে থাকতো এক সময়, কিন্তু হঠাৎ দেখা গেছে সেই জায়গা এখন নিঃশব্দ। সেই জায়গায় আপনার মন বারবার যেতে পারে, হতে পারে সেটা কোনো পুরো বাড়ি বা এমন কোনো স্থান যেটাকে দেখে আপনার কল্পনায় বারবার আসতে পারে এটা যদি আবার গমগমে হয়ে যেত। এই রকম চিন্তাধারা কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে। আপনি এতদিন ধরে লক্ষ্য করেছেন নিশ্চয় যে আপনি এমন কিছু বিষয়ের মধ্যে ঢুকে গেছেন যে বিষয়টি হয়তো আগে খুব সুন্দর ছিল, কিন্তু এখন সেটা মলিন হয়ে উঠেছে। কিন্তু আপনার ভেতরটা যেন বলছে তাকে আবার পরিষ্কার করা হোক, তাকে আবার সুন্দরতা প্রদান করা হোক। এটাই কিন্তু কেতুর ফলে হতে থাকে। শরীর ও মনের অজানা দিকগুলো নিয়ে আকর্ষণ বেড়ে যাবে, কারণ একই সঙ্গে কেতুর দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। কেতুর এই আধ্যাত্মিক দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়ে, যেটা মৃত্যু নয় রূপান্তরের ঘর, এই দৃষ্টি মানে আপনার জীবনে ঘটে যেতে পারে গোপন পরিবর্তন, গহীন মানসিক জাগরণ অথবা এক অভাবনীয় সচেতনতা। যারা গবেষণামূলক কাজ, গোপন জ্ঞান, মনোবিজ্ঞান অথবা চিকিৎসা ক্ষেত্রে যুক্ত, তাদের জন্য এটি হতে পারে এক দেবসম্মত সময়। শরীর ও মনের অজানা দিকগুলো নিয়ে আকর্ষণ বেড়ে যাবে। আত্মিক চিকিৎসা, ধ্যান, মেডিটেশন বা কোনো গুরুদেবের সান্নিধ্যে নিজেকে আবিষ্কার করতে পারেন। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার একাদশ ঘরে, সম্পর্কের বাছাইকরণ ও সত্যিকারের বন্ধু বাছাই। একাদশ ঘর হচ্ছে আপনার আর্থিক লাভ, বন্ধু, সামাজিক ক্ষেত্র ও আকাঙ্ক্ষার ক্ষেত্র। এখানে কেতুর দৃষ্টি মানে আপনি নিজে থেকেই কিছু সম্পর্ক ছেঁটে ফেলতে চাইবেন। যারা আপনার পথের সঙ্গী নয়, যারা আপনাকে বুঝতে পারে না, তাদের থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাবেন। আর সেই শূন্য স্থানে আসতে পারে এক বা দুইজন গভীর বিশ্বাসযোগ্য আধ্যাত্মিক বন্ধু। আর্থিক দিক থেকেও আপনি বুঝবেন প্রকৃত লাভ মানে কেবল টাকা পয়সা নয়, বরং শান্তি, সম্মান ও প্রকৃত মূল্যবোধ। দেখবেন জীবনে এমন অনেক মানুষ আসে যারা গোপনে শুধুমাত্র আপনার সামনে আপনার কথাকে গুরুত্ব দেন, কিন্তু যখন আপনি জনসমক্ষে সেই কথাটি বলেন তখন কিন্তু তারা চুপ থাকে এবং আস্তে আস্তে সরে যায়। এইসব মানুষদের থেকে আপনার দূরত্ব আসবে এবং এইসব মানুষদেরকে আপনি এবারে ত্যাগ করতে সমর্থ হবেন। এবারে আপনাকে মানুষ চিনতে হবে যে মানুষ শুধুমাত্র গোপনে নয়, যারা জনসমক্ষে আপনাকে সমর্থন করবে শুধুমাত্র সেই বন্ধুত্বকেই হ্যাঁ বলুন। তাছাড়া যারা জনসমক্ষে আপনাকে সমর্থন করে না, যারা ভীতু কাপুরুষ, তাদেরকে বন্ধু বানাবেন না। এটাই হচ্ছে কেতুর নির্দেশ। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ ঘরে, নিঃস্বতার মাঝে সমৃদ্ধি। যদি এতদিন আপনি অনেক সমস্যায় ছিলেন, দ্বাদশতম ঘর হলো মুক্তি, ব্যয়, আত্মত্যাগ ও বিচ্ছেদের ঘর। এখানে কেতুর দৃষ্টি আপনার ভেতরের মুখ্য তৃষ্ণা জাগিয়ে তুলবে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে যোগব্যায়াম, রিসার্চ বা উচ্চতর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। আবার কেউ কেউ একাকিত্বে থেকে অনুভব করবেন আমি নিজেকেই নতুন করে পেয়েছি। এই দৃষ্টির মাধ্যমে কেতু আপনাকে শিখিয়ে যাবে কি ফেলে দেওয়া যায়, কি সত্যি মূল্যবান নয় এবং কোথায় রয়েছে আপনার অনন্ত শান্তি ও শক্তি। অর্থাৎ কেতু মানে হারানো নয়, কেতু মানে নিজেকে খুঁজে পাওয়া। যারা সবসময় বাহ্যিক জগতে ভরসা করতেন, তাদের জন্য কেতুর এই সময়টা হতে পারে একটু চ্যালেঞ্জিং, কিন্তু যারা অন্তর্দৃষ্টি, ধ্যান, শিল্প এবং সংযমকে বুঝতে পারেন, অন্তর্দৃষ্টি যারা বোঝেন, তাদের জন্য এই গোচর হতে পারে এক অলৌকিক উন্মোচন। আর অন্তর্দৃষ্টি আসা মানে তো সৌভাগ্য। আপনি আপনার সামনে থাকা কোনো ব্যক্তিকে ভালোভাবে চিনতে পারবেন, এটা সৌভাগ্য আপনার মধ্যে যদি আসে। কেতু আপনার ভেতরের আলো জ্বালাতে এসেছেন। এখন সময় এসেছে নিজের মধ্যে ফিরে তাকানোর, নিজের হৃদয় ঘরে কল্পনার এক দ্বীপ জ্বালানোর। আপনি তৈরি তো? একই সাথে আপনার বৃষ রাশির অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র আগামী 31শে মে মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করছেন। আর এই দ্বাদশ ঘরকে ব্যয়ের ঘর বলা হয়, বিদেশ সংযোগের ঘর বলা হয়, নিভৃত প্রেম, শিল্প, সৃষ্টি এবং আধ্যাত্মিক মুক্তির সাথে সম্পর্কিত ঘর বলা হয়। দ্বাদশ ঘরে শুক্র অর্থাৎ বিলাসিতার পেছনে আত্মা তৃষ্ণা। দ্বাদশ ঘরে গুরুশ্রেষ্ঠ শুক্র একাধারে আবেগপ্রবণ প্রেমিক, আবার অন্যদিকে ধ্যান ও মগ্ন শিল্পী। এই অবস্থানে আপনি অভ্যন্তরীণ প্রেম, গোপন সম্পর্ক অথবা এক ধরনের সুকুমার নস্টালজিয়ার মধ্যে ডুবে যেতে পারেন। কারো কারো জীবনে এই সময়ে আসতে পারে বিদেশ যাত্রা। তবে বিদেশ যাত্রা মানে শুধুমাত্র এমন নয় যে এক দেশ থেকে অন্য দেশে যাত্রা করা। এক্ষেত্রে বিদেশ যাত্রা মানে হচ্ছে জন্মস্থান থেকে দূরে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরে। কারো ক্ষেত্রে হতে পারে ভবিষ্যতের জন্য শিল্পভিত্তিক বড় কোনো পরিকল্পনা। এছাড়াও যারা মিউজিক, ডান্স, ফ্যাশন বা ডিজাইন সংক্রান্ত ক্ষেত্রের জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য এটি হতে পারে একটি অনুপ্রেরণাময় সময়। তাছাড়াও গুরুশ্রেষ্ঠ শুক্রের দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ঘরে। শত্রু নয়, সেবা দিয়ে জয় করার সময় এসে গেছে।
গুরুশ্রেষ্ঠ শুক্রের স্নিগ্ধ দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে, যেটি আপনার স্বাস্থ্য, প্রতিদ্বন্দ্বিতা ও ঋণের ঘর নামে পরিচিত। আগেই বলেছি এটি একটি অসাধারণ অবস্থান, কারণ গুরুশ্রেষ্ঠ শুক্র এখানে আপনাকে শেখাবেন প্রেম ও শৌর্যের সংমিশ্রণেই হয় সত্যিকারের জয়। শত্রুরা সরে যাবে কিংবা এমনভাবে পরাজিত হবে যে সম্পর্কের মর্যাদা বজায় থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং যারা স্বাস্থ্য সমস্যা বা মানসিক উদ্বেগে ভুগছিলেন তাদের জন্য এটি একটি ধীরে ধীরে উন্নতির সময়। উপসংহারে যদি বলতে চাই, প্রেম ও ত্যাগের মধ্যে এক অনন্য সৌন্দর্যের রচনার সময় এসে গেছে। একদিকে যেমন দ্বাদশ ঘরে শুক্র আপনাকে স্বপ্ন দেখাবেন এমন এক জগতের যেখানে হৃদয় তার গভীরতম কল্পনাগুলি খুঁজে পায়, অন্যদিকে ষষ্ঠ ঘরের দৃষ্টিতে আপনি শিখবেন কিভাবে ব্যথাকে রূপ দিতে হয় সৌন্দর্যে, প্রতিদ্বন্দ্বিতাকে গলাতে হয় কোমলতায়। গুরুশ্রেষ্ঠ শুক্র হলেন সেই দেবতা যিনি আপনাকে বিলাসিতা দিয়ে শিক্ষা দেন পরিশুদ্ধ প্রেম কাকে বলে। এবার আপনার সময় অর্থ, প্রেম, সেবা ও শিল্পে একযোগে সুর খোঁজার। অবশ্যই একটা কথা স্মরণ রাখতে হবে আপনাকে, যে সম্পর্ক থেকে আপনার ক্ষতি হতে পারে সেই সম্পর্ক থেকে আপনাকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। এবারে বৃষরাশি জাতক জাতিকাদের একটি বিশেষ প্রতিকার দিই যাতে আপনার জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। সকালে বা ব্রহ্ম মুহূর্তে যখনই আপনি ওঠেন না কেন, যখনই আপনার ঘুম ভাঙে না কেন, অবশ্যই শুক্র স্মরণ করতে কিন্তু ভুলবেন না। সবসময় হালকা পোশাক পরিচ্ছদ পরার অভ্যাস গড়ে তুলুন এখন থেকেই, কারণ বৃষ রাশির জন্য গাঢ় রঙের পোশাক, কালো রঙের পোশাক, গাঢ় নীল রঙের পোশাক এগুলি কিন্তু একদমই নয়। যদি কেউ গাঢ় কালো বা নীল রঙের বা লাল রঙের পোশাক পরিচ্ছদ পরেন তাহলে অবশ্যই সেই সব ত্যাগ করে একবার হালকা বা সাদা রঙের পোশাক পরিচ্ছদ পরে একবার নিজের জীবনটাকে অতিবাহিত করে দেখুন এবং কমেন্টে জানান যে আপনার জীবনটা ঠিক কেমন চলছে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আপনি আনন্দে থাকুন, এই কামনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।